পরাশক্তি বা সুপার পাওয়ার এবং ক্ষমতার উত্থান ও বিবর্তনের ইতিহাস নিয়ে আজ বিশ্বের দিকে ফিরে দেখব। আজকের এই আধুনিক পৃথিবী যেভাবে চলে তার পিছনে লুকিয়ে রয়েছে হাজার বছরের এক অদৃশ্য ক্ষমতার লড়াই। ইতিহাসের রঙ্গমঞ্চে যুগে যুগে কিছু ব্যতিক্রমী সাম্রাজ্য মাথা তুলে দাঁড়িয়েছে, নিজেদের আধিপত্য দিয়ে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, আর সময়ের নিয়মে আবারও ধূলিসাৎ হয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে কিছু রাষ্ট্র ও সাম্রাজ্য এমন এক বিশাল ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছিল যার প্রভাবে নির্ধারিত হতো গোটা পৃথিবীর ভবিষ্যৎ। তাদেরই আমরা চিনেছি পরাশক্তি বা সুপার পাওয়ার নামে বা সাম্রাজ্য নামে। এরা শুধু বিশাল সেনাবাহিনী নিয়ে ভূখণ্ড জয় করেনি, বরং বিশ্ব বাণিজ্য, সংস্কৃতি, রাজনীতি ও জ্ঞানের গতিপথ একাই বদলে দিয়েছে। চলুন আজ জানা যাক ইতিহাসের সে প্রতাপশালী সাম্রাজ্য বা পরাশক্তিগুলোর উত্থান ও বিবর্তনের রোমাঞ্চকর ধারাপাত। আমরা এই ইতিহাসের পিছন দিকে ফিরে গেলে লক্ষ্য করব যে বিভিন্ন যুগে সাম্রাজ্য বা পরাশক্তিগুলো আমাদের এই বিশ্বকে নেতৃত্ব দিয়েছে। এখন আমরা প্রাচীন যুগের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, আমাদের যখন সাম্রাজ্যের বীজ বপন হয় তখন এটা হাজার হাজার বছর আগে মধ্য এশিয়ার মাটিতে জন্ম নিয়েছিল এক শক্তিশালী মিডিয়ানরা। খ্রিস্টপূর্ব 678 থেকে 550 অব্দ পর্যন্ত তারা তাদের অদম্য সাহস ও সামরিক কৌশলে প্রাচীন অ্যাসিরীয় সাম্রাজ্যের পতন ঘটায়। কিন্তু এর চেয়েও বড় ঘটনা ঘটে যখন সাইরাস দ্য গ্রেট নামে এক অসাধারণ নেতা এসে আকেমিনীয় পারস্য সাম্রাজ্য গড়ে তোলেন। 550 থেকে 530 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ইতিহাসগুলো এরকমই ছিল। এটি ছিল ইতিহাসের প্রথম সত্যিকারের বিশ্ব সাম্রাজ্য। 3 মহাদেশ জুড়ে বিস্তৃত এই সাম্রাজ্যে বিভিন্ন জাতি ধর্মের মানুষ শান্তিতে বাস করত। সাইরাসের সহনশীল নীতি আজও মানুষকে মুগ্ধ করে। এরপর এলেন আলেকজান্ডার দ্য গ্রেট। মাত্র কয়েক বছরের অভিযানে 336 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে মাত্র কয়েক বছরের অভিযানে তিনি পারস্যকে পরাজিত করে গ্রিক সংস্কৃতিতে পূর্বের দূর দূরান্তে ছড়িয়ে দিলেন। গ্রিক সংস্কৃতিকে তার মৃত্যুর পরও যে সাংস্কৃতিক মেলবন্ধন তৈরি হয় তাকে আমরা হেলেনিজম বা হেলেনিস্টিক সংস্কৃতি বলি। একই সময়ে পশ্চিমে রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 7 থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান সাম্রাজ্য, পূর্বে হান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 202 থেকে 220 খ্রিস্টাব্দ পর্যন্ত। হান সাম্রাজ্য শুরু হয় খ্রিস্টপূর্ব 202 অব্দে এবং শেষ হয় 220 খ্রিস্টাব্দে।
রোমান সাম্রাজ্য শুরু হয় খ্রিস্টপূর্ব 27 অব্দে এবং পশ্চিমাংশের পতন হয় 476 খ্রিস্টাব্দে। দুই সাম্রাজ্য একই সময়ে বিশ্বের দুই প্রান্তে শক্তিশালী অবস্থানে ছিল। প্রায় 250 বছরেরও বেশি সময় তারা এই শক্তিশালী অবস্থানকে ধরে রেখেছিল। এটাই ঐতিহাসিকভাবে প্রমাণিত এবং সঠিক। রোমানরা আইন, রাস্তা ও প্রশাসনের মাধ্যমে যা দিয়ে গেছে, আজও আমরা তার উত্তরাধিকার বহন করি। আর হানরা চীনে বিজ্ঞান ও বাণিজ্যে নতুন দিগন্ত খুলে দেয়। পরবর্তীতে আমরা মধ্যযুগের দিকে যদি লক্ষ্য করি, তাহলে মধ্যযুগের ইতিহাসে দেখা যায় জ্ঞান ও বিজ্ঞানের স্বর্ণযুগ এটা ছিল। এরপর আসে ইসলামী সভ্যতার উজ্জ্বল অধ্যায়, উমাইয়া ও আব্বাসীয় খেলাফত 661 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। উমাইয়া খিলাফত 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে আব্বাসীয় খেলাফত 750 খ্রিস্টাব্দ থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। বাগদাদকে পৃথিবীর জ্ঞানের রাজধানী বানায়। গ্রিক দর্শন, ভারতীয় গণিত, চীনা প্রযুক্তি সব কিছু এখানে মিলেমিশে নতুন রূপ নেয়। চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান, সাহিত্য সব ক্ষেত্রে তারা বিশ্বকে আলো ছড়িয়ে দেখায়। তারপর এলো চেঙ্গিস খান ও মঙ্গল সাম্রাজ্য 1206 থেকে 1368 খ্রিস্টাব্দ পর্যন্ত। যদি আমরা ইতিহাসের দিকে দৃষ্টিপাত করি, ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য। প্রথমে ধ্বংসের ঝড় বয়ে গেলেও পরে তারা সিল্ক রুটকে নিরাপদ করে পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্য ও সংস্কৃতির সেতু বেঁধে দেন। একই সময়ে উসমানীয় সাম্রাজ্য 1299 থেকে 1922 খ্রিস্টাব্দের দিকে আমরা ইতিহাসে লক্ষ্য করলে দেখা যায় প্রায় 600 বছর ধরে ইউরোপ, এশিয়া ও আফ্রিকার সংযোগস্থল নিয়ন্ত্রণ করত উসমানীয় সাম্রাজ্য। পূর্ব রোমান সাম্রাজ্যের ধারাবাহিকতায় গড়ে ওঠে বাইজেন্টাইন সাম্রাজ্য। আমরা যদি ইতিহাসের 330 থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত লক্ষ্য করি, তাহলে দেখা যায় কনস্টান্টিনোপলকে কেন্দ্র করে প্রায় 11 শতাব্দী ধরে তারা খ্রিস্টীয় সংস্কৃতি, গ্রিক জ্ঞান ও রোমান প্রশাসনিক ঐতিহ্যকে টিকিয়ে রাখে। 1453 সালে উসমানীয়দের হাতে পতনের আগে পর্যন্ত এটি ইউরোপ ও এশিয়ার সংযোগ সেতু হিসাবে কাজ করছিল। একই সময়ে পারস্যে উত্থান ঘটে সাফাভিদ সাম্রাজ্যের। 1501 থেকে 1736 খ্রিস্টাব্দের ইতিহাসের দিকে আমরা দৃষ্টিপাত করলে দেখা যায় এই সাফাভিদের সাম্রাজ্যের অধিকাংশ স্থান জুড়ে শাহ ইসমাইল ও শাহ আব্বাসের নেতৃত্বে তারা শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম করে তোলে এবং অটোমান ও মুঘল সাম্রাজ্যের সঙ্গে ত্রিমুখী ক্ষমতার ভারসাম্য তৈরি করে। ইস্পাহানকে শিল্প সংস্কৃতির কেন্দ্র বানিয়ে তারা পারস্যের স্বর্ণযুগ ফিরিয়ে আনে। পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্য 1526 থেকে 1857 খ্রিস্টাব্দে আমরা লক্ষ্য করব তাজমহল, লালকেল্লা অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক মেলবন্ধনের
অমর নিদর্শন রেখে গেছেন। পরবর্তীতে আমরা আধুনিক যুগে সাম্রাজ্য বা পরাশক্তিগুলোর দিকে যদি আমরা ইতিহাসের পাতায় দেখি, ষোড়শ শতাব্দীর শেষ থেকে শুরু করে নতুন অধ্যায়। ব্রিটিশ সাম্রাজ্য শিল্প বিপ্লবের জোয়ারে সমুদ্রপথে বা সমুদ্রপথ দখল করে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তোলে। সূর্য কখনো অস্ত যেত না এই ব্রিটিশ সাম্রাজ্যে। আজও অনেক দেশের আইন, ভাষা, রেলপথ ও প্রশাসন তাদের উত্তরাধিকার বহন করে। একই সময়ে পূর্ব এশিয়ার চীনের মিং ও কিং সাম্রাজ্য বিশ্বের সবচেয়ে ধনী ও জনবহুল রাষ্ট্র হিসেবে টিকেছিল। মিং আমলে নৌ অভিযান ও বাণিজ্যের প্রসার ঘটে, আর কিং আমলে চীন তার ইতিহাসের বৃহত্তম সীমায় পৌঁছায়। চীনের মিং সাম্রাজ্য 1368 থেকে 1644 এবং কিং সাম্রাজ্য 1644 থেকে 1912 খ্রিস্টাব্দের দিকে আমরা তাদের প্রসার এবং তাদের বৃহত্তম সীমাগুলো আমরা বিস্তৃতির ক্ষেত্রে তারা পৌঁছায়। যদিও পরে পশ্চিমা শক্তিগুলোর চাপে দুর্বল হয়ে পড়ে, তবুও তারা পূর্ব এশিয়ার ক্ষমতার কেন্দ্র হিসেবে দীর্ঘদিন টিকে ছিল। 19বিংশ শতাব্দীর শেষে জাপান মেইজি পুনরুদ্ধারের মাধ্যমে দ্রুত আধুনিকীকরণ শুরু করে। 1868 সালের ইতিহাসের দিকে আমরা এই বিষয়গুলো ইতিহাস থেকে পাই। মাত্র কয়েক দশকের মধ্যে তারা এশিয়ার প্রথম শিল্পোন্নত ও সামরিক পরাশক্তি হয়ে ওঠে এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে পূর্ব এশিয়ায় নতুন ক্ষমতার খেলায় প্রবেশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে যুক্তরাষ্ট্র পুঁজিবাদ ও গণতন্ত্রের প্রতীক, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। 1922 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের ইতিহাসের লক্ষ্য করলে দেখা যায় সমাজতন্ত্র ও শক্তিশালী সামরিক বাহিনীর প্রতীক তারা ছিল। এই দুই শক্তির মধ্যে সরাসরি যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধ চলছে স্নায়ুযুদ্ধ হিসাবে। পারমাণবিক অস্ত্র, চাঁদে মানুষ পাঠানো, গুপ্তচর বৃত্তি, সব কিছু নিয়ে চলছে অদৃশ্য প্রতিযোগিতা। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙ্গার পর বা পতনের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র হয়ে ওঠে একক পরাশক্তি। সাম্রাজ্যের ভিত্তি ও বিস্তার সম্পর্কে সংক্ষেপে বলা যায়, ইতিহাস কখনো একপেশে হয় না। যারা যুদ্ধে জয়ী হয় তারা ঘটনাকে একভাবে লিপিবদ্ধ করে, আর যারা পরাজিত হয় তারা সেই একই ঘটনাকে অন্য দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বা অন্য দৃষ্টিকোণ থেকে লেখে। তাই ইতিহাস পড়ার সময় আমাদের সব দিক বিবেচনা করে ইতিহাসটাকে বুঝতে হবে এবং ইতিহাস সম্পর্কে জানতে হবে। আবার ইতিহাসের তারিখগুলো সবসময় একেবারে অকাট্য নয়। ইতিহাসবিদদের মধ্যে সামান্য মতপার্থক্য থাকতে পারে। এখন প্রধান সাম্রাজ্যগুলোর ভিত্তি ও বিস্তারের একটি সংক্ষিপ্ত চিত্র যদি আমরা ইতিহাসের দিকে দৃষ্টি দিলে পাই, এরকম প্রাচীন সাম্রাজ্যের ভিত্তি ও বিস্তার।
মিডিয়ান ও আকেমেনীয় পারস্য সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 678 থেকে 330 অব্দ পর্যন্ত, মেসিডোনীয় সাম্রাজ্য ও গ্রিক প্রভাব খ্রিস্টপূর্ব 336 থেকে 323 অব্দ পর্যন্ত, রোমান সাম্রাজ্য ও রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 27 থেকে 476 খ্রিস্টাব্দ, হান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 202 থেকে 220 খ্রিস্টাব্দ, সমসাময়িককাল খ্রিস্টপূর্ব 27 অব্দ থেকে 220 খ্রিস্টাব্দ। মধ্যযুগের স্বর্ণযুগ ও ক্ষমতার কেন্দ্রবিন্দু। ইসলামী খেলাফত, উমাইয়া ও আব্বাসীয় খেলাফত 661 থেকে 1258 খ্রিস্টাব্দ, মঙ্গল সাম্রাজ্য 1206 থেকে 1368 খ্রিস্টাব্দ, স্পানীয় বা অটোমান সাম্রাজ্য 1299 থেকে 1222 খ্রিস্টাব্দ। মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের দিকে আমরা দৃষ্টি দেব এর পরবর্তীতে। উসমানীয় বা অটোমান সাম্রাজ্য 1299 থেকে 1922 খ্রিস্টাব্দ, মুঘল সাম্রাজ্য 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দীর্ঘ আখ্যানটি আমাদের জানায় যে কোনো সাম্রাজ্যই কেবল তলোয়ার বা অস্ত্রের জোরে টিকে থাকেনি, বরং তাদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বই তাদের ইতিহাসে স্থায়ী আসন করে দিয়েছে। ইতিহাস আমাদের শেখায় যে কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। পরাশক্তিগুলোর উত্থান এবং পতন মানব সভ্যতার এক অনিবার্য নিয়ম। এই সাম্রাজ্যগুলো শুধু অস্ত্র বা যুদ্ধ জয়ের মাধ্যমে নয়, বরং তাদের বাণিজ্য পথ, মুদ্রা ব্যবস্থা এবং জ্ঞান বিজ্ঞানের আদান প্রদানের মাধ্যমে পৃথিবী জুড়ে তাদের পদচিহ্ন রেখে গেছে বা তাদের কর্মের চিহ্ন রেখে গেছে। আজকের আধুনিক বিশ্ব সেই হাজার বছরের অর্জিত অভিজ্ঞতা, সংঘাত ও সাংস্কৃতিক সংমিশ্রণের একটি সমন্বিত রূপ। প্রতিটি পরাশক্তি তার নিজস্ব সময়ে বিশ্বকে এক সুতোয় বেঁধে রাখার চেষ্টা করেছিল, এবং আজকের এই প্রযুক্তি নির্ভর ও বিশ্বায়নের পৃথিবীতে আমরা যা দেখছি তা মূলত ইতিহাসের সেই দীর্ঘ ধারাবাহিক পরিবর্তনই একটি চূড়ান্ত ফলাফল। পরাশক্তি বা সাম্রাজ্যগুলোর এই উত্থান ও পতনের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের শক্তি কেবল ধ্বংসের মধ্যে নয়, বরং সৃষ্টি এবং মানবজাতির উন্নয়নের অবদান রাখার মধ্যেই নিহিত। ক্ষমতার উত্থান ও বিবর্তনের গল্পে এক যুগ শেষ হয়, আরেক যুগ শুরু হয়, কিন্তু মানুষের এই আকাঙ্ক্ষা, প্রভাব বিস্তার করার, ইতিহাসে নিজের ছাপ রাখার ইচ্ছা কখনোই শেষ হয় না। সাম্রাজ্য, পরাশক্তি বা সুপার পাওয়ার বা ক্ষমতার উত্থান ও বিবর্তনের ইতিহাস সম্পর্কে আজ এ পর্যন্ত।